প্রিয় ছাত্রছাত্রী, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম তোমাদের দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন 10 নম্বরের উত্তর। ওই প্রশ্নটা আমরা করেছিলাম সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে। আজ সেটাকে দেখিয়ে দিব আমরা ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে। ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে কিভাবে আমরা দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের বিভিন্ন হিসাবগুলো আমরা প্রস্তুত করব। আমরা একটু প্রশ্নটা একটু দেখে নিই, গত ক্লাসের প্রশ্নটা একটু দেখে নিই। আর গত ক্লাসে তোমরা সবাই, আমি দেখলাম যে আমার কমেন্ট বক্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাড়ির কাজ করে দিয়েছ। আশা করব আজকেও যেটা বাড়ির কাজ দিব সেটা তোমরা ওখানে করে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবে। আর অঙ্ক করার ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তবে তোমরা আমাকে ইনবক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখি আমরা ঢাকা বোর্ড 2017 প্রশ্ন নাম্বার 10 দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। 2017 সালের 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা তারিখগুলো একটু লিখে রাখবো। লেখা আছে 2017 জানুয়ারি 1 ক্রয় করছি 2,80,000 টাকায়। মেশিন সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তাহলে সংস্থাপন ব্যয় কত? আমার সংস্থাপন ব্যয় আমি এখানে লিখে রাখবো, সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাইলে আমার এখানে মোট মূল্য হলো কত? 3 লাখ টাকা। মোট মূল্য 3 লাখ টাকা, এটা আমরা সবসময় মনে রাখবো, মোট মূল্য 3 লাখ টাকা। এখানে আরো একটা জিনিস আমার জানার বিষয়, সেটা হলো আমার ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে মোট মূল্যের উপর অবচয় নির্ণয় করা হয়, অর্থাৎ 3 লক্ষ টাকার উপর অবচয় নির্ণয় করতে হবে। আর স্থির কিস্তি পদ্ধতিতে আমাকে অবচয় নির্ণয় করতে হয় তোমার অবচয়যোগ্য মূল্যের উপর। আর অবচয়যোগ্য মূল্য বের করব কিভাবে? 2,80,000 যোগ 20,000, 3 লাখ। তার থেকে আমি ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা বাদ দিব, 2,80,000 টাকা হবে অবচয়যোগ্য মূল্য। এরপর বলা আছে 2017 সালে যে মেশিন ক্রয় করছি সেটা 2019 সালে 1 অক্টোবর তারিখে 1,60,000 টাকায় বিক্রয় করা হয়। ভালো করে আমরা শুনি, 2017 সালের 1 জানুয়ারি 2017 সাল আমরা 1 বছর ব্যবহার করছি ওই যন্ত্রপাতিটা। আবার 2018 সালে গিয়ে 1 বছর ব্যবহার করছি, 2 বছর ব্যবহার করলাম 2017 আর 18। 2019 সালে গিয়ে এটা 1 অক্টোবর, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে 9 মাস। তাহলে আমার হবে 2 বছর 9 মাস। তার মানে আমি কয় মাস ব্যবহার করছি? 12 মাস 2017 সালে, আবার 12 মাস 2018 সালে, 9 মাস 2019 সালে। তাহলে আমি ব্যবহার করলাম 24 33 মাস। আমি ব্যবহার করছি কয় মাস? 33 মাস। এটা মনে রাখবো। এবার দেখি প্রথম প্রশ্ন কি আছে। আমার প্রশ্ন আছে অবচয়ের হার নির্ণয় করো। অবচয়ের হার নির্ণয় করো বা বাৎসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে আমি কিভাবে অবচয়ের হার নির্ণয় করব আমরা একটু দেখে নিই। অবচয়ের হার নির্ণয় কিভাবে করি? অবচয়ের হার কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখে নিই। অবচয়ের হার হবে ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতি। অবচয়ের হার
আমরা সবচেয়ে সহজটা দিয়ে করব, সেটা হলো 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আমার 100% আয়ুষ্কাল হচ্ছে 5 বৎসর, সমান হবে কত? 20%। তাহলে আমি ইন্টু টু সমান 40%। তাহলে আমরা অবচয়ের হার কত পাইলাম? 40%। অবচয়ের হার সমান হবে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু টু। আর একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে করলে হবে, এটাকে বলা হয় দ্বৈত জ্যার পদ্ধতিতে। তাহলে আমি 40% পাইলাম। এই 40% কে এখন আমরা কি করব? এটা 40% আমরা সবসময় 40% ধরে অঙ্কটা আমরা করব। এবার আমরা দেখি অবচয় সারণী কিভাবে বের করব। এটা একটা অবচয় সারণী। অবচয় সারণী প্রথমে হবে সাল। অবচয় সারণীতে প্রথমে হবে সাল, প্রারম্ভিক মূল্য, অবচয় হার, মেয়াদ, অবচয়, পুঞ্জীভূত অবচয়, সমাপনী জ্যার। 2017 সালে ওই মেশিনের মোট মূল্য ছিল 3 লক্ষ টাকা। ভালো করে শুনি, আমার মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 2,80,000, আর তোমার সংস্থাপন ব্যয় 20,000, দুটো যোগ করলে হচ্ছে মোট মূল্য হচ্ছে কত? 3 লক্ষ টাকা। এটার অবচয়ের হার আমরা বের করে দেখাইছিলাম 40%। 3 লক্ষ টাকা 40% 1 বছরের অবচয় 1,20,000। 3 4 বার 1,20,000। পুঞ্জীভূত অবচয় হবে এই 1,20,000 টাকাটাই হবে পুঞ্জীভূত অবচয়। সমাপনী জ্যার হলো 3 লক্ষ মাইনাস অবচয় 1,20,000 আর 1,80,000। আবার বলি, আমার এখানে প্রারম্ভিক মূল্য 3 লক্ষ টাকা, অবচয়ের হার 40%, এটা আমার ছিল যে 1 বছর। তাহলে 1 বছর হবে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাটাই হবে আমার পুঞ্জীভূত অবচয়, আর সমাপনী জ্যার হবে তোমার 3 লাখ মাইনাস 1,20,000 আর 1,80,000 টাকা। 2018 সালে হবে এই 1,80,000 টাকার উপর অবচয়, যেহেতু এটা তোমার ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে। এই 1,80,000 টাকা 40%, সেটাও 1 বছরে 72,000। এই 72,000 যোগ 1,20,000 হবে কত? 1,92,000। 1,80,000 থেকে 72,000 চলে গেলে হবে 1,08,000। 2019 সালে আমি এটা ব্যবহার করতে পারছি কয় মাস? 9 মাস। 1 অক্টোবরে বিক্রি করলে আমি ব্যবহার করব কয় মাস? 9 মাস। তাহলে 1,08,000 40%, 1,08,000 40% যা হবে তাকে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে 32,400 হবে। 1,08,000 40% যা হবে তাকে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে 32,400 হবে। এই 32,400 সাথে 1,92,000 যোগ করলে হবে 2,24,400, আর 1,08,000 থেকে 32,400 গেলে হবে 75,600। এই জিনিসটাই আমার বোঝার বিষয়, এটাকে বলা হয় অবচয় সারণী। আমরা আরেকটু দেখে নিই, সবাই একটু দেখে নিই। আমি আশা করব তোমরা বুঝতে পারবে এটা। আরেকটা নিজেরা আরেকবার প্র্যাকটিস করে নিই, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে। এই অবচয় সারণী আমরা কিন্তু সবসময় প্র্যাকটিস করব। এটা যদি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় সারণী হয় তাহলে সমাপনী জ্যার থাকবে, আর এটা যদি স্থির কিস্তিতে হয় তখন এই অবচয় সমাপনী জ্যারটা থাকবে না। স্থির কিস্তি পদ্ধতিতে সবসময় প্রারম্ভিক মূল্যের উপর অবচয় নির্ণয় করতে হবে, আর ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে সবসময় করতে হবে কিসের উপর? ক্রমান্বয়ে হ্রাস পাওয়া জ্যারের উপর। এরপরে দেখি এই অবচয় সারণী আমরা আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমি প্রথম বছর অবস্থায় পাইছি 1,20,000, পরের বছর পাইছি 72,000, পরের বছর পাইছি কত? 32,400 টাকা। তিনটা অবস্থায় আমরা সবসময় মনে রাখবো। 1 বছর হলো 1,20,000, পরের বছর 72,000, পরের বছর 32,400, আর আবার পুঞ্জীভূত অবস্থায় দাঁড়ালো 2,24,400। পুঞ্জীভূত অবস্থায় 2,24,400।
এবার দেখব আমরা পরের লাইন হয়তো অবচয় সারণীর পরে মেশিন বিক্রয় জড়িত লাভ বা ক্ষতি। যে মেশিন 2017 পয়লা জানুয়ারি তারিখে 3 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছিলাম, সেই মেশিন 2019 সালের পহেলা অক্টোবর 2019 সালের পহেলা অক্টোবর আমি বিক্রি করতেছি কত টাকা দিয়ে? আমি বিক্রি করলাম 1,60,000 টাকা দিয়ে। এই 1,60,000 টাকা দিয়ে। তাহলে এই মেশিন আমি বিক্রয় করে আমার কারবারে কি লাভ হলো নাকি লোকসান হলো, এই জিনিসটা আমরা এখন বের করব, নির্ণয় করব। মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্রটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। এটা আমার এমসিকিউ বহু নির্বাচনী পরীক্ষা আমার থাকে, বহু নির্বাচনী পরীক্ষা আমার থাকবে। মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়। বিক্রিত মেশিনের ক্রয় মূল্য। যে মেশিন আমি বিক্রয় করছিলাম 1,60,000, সেই মেশিনের ক্রয় মূল্য ছিল যে আমার 3 লক্ষ টাকা। কিভাবে? 2,80,000 টাকা আমার মেশিনের ক্রয় মূল্য, আর 20,000 টাকা হলো আমার সংস্থাপন ব্যয়। তাইলে ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয় দুটো যোগ করলে হবে তোমার কি? মোট মূল্য। তাহলে এখানে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 3 লাখ, বাদ বিক্রয় তারিখ পর্যন্ত অবশ্যই ওই যে বললাম পঞ্জীভূত অবশ্যই তিনটা যোগ করে আমার 72,000, 1,20,000 যোগ 72,000 যোগ 32,400, তিনটা যোগ করলে 2,24,400। ক্রয় মূল্য থেকে বিক্রয় তারিখ পর্যন্ত অবশ্যই বাদ দিলে যেটা হবে সেটার নাম পুস্তক মূল্য 75,600। 3 লাখ থেকে 2,24,400 বাদ দিলে 75,600 হলো পুস্তক মূল্য। আর তার থেকে বিক্রয় মূল্য কত ছিল বলো তো দেখি? মনে আছে? বললাম যে 2019 সালে পহেলা অক্টোবর তারিখে উক্ত মেশিনটি 1,60,000 টাকায় বিক্রয় করা হয়। এই 1,60,000 টাকা বাদ দিলাম, তাইলে হলো কত আমার লাভ? 84,400। এই 3 লাখ টাকার মেশিন 1,60,000 টাকায় বিক্রয় করে আমার কত লাভ হলো? 84,400। কত লাভ হলো? 84,400। এবার জাবেদা দাখিলা। এবার আমরা জাবেদা দাখিলাগুলো দেখব। প্রথম জাবেদা 2017 জানুয়ারি 1, 3 লাখ টাকা দিয়ে আমি মেশিন ক্রয় করছি, সেজন্য জাবেদা হবে নগদান মেশিনারি ডেবিট 3 লাখ, নগদান ক্রেডিট 3 লাখ। প্রথম জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, নগদান ক্রেডিট। চেকে করলে ব্যাংক ক্রেডিট। মেশিনারি ডেবিট, নগদান ক্রেডিট, মেশিন ক্রয় করা হলো। পরের জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। অবশ্যই ছিল আমার 1,20,000, ওই 1,20,000। আর 3 নাম্বার জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, তাও হবে কত? 1,20,000। 1 বছরের জন্য 3টা জাবেদা হবে। যদি মেশিন ক্রয় থাকে 3টা জাবেদা হবে, মেশিন বিক্রয় থাকলে 3টা জাবেদা হবে। আর যদি ক্রয় বিক্রয় না থাকে শুধুমাত্র 2টো জাবেদা হবে। প্রথম জাবেদা মেশিনারি ডেবিট, নগদান ক্রেডিট। পরের জাবেদা অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। আর 3 নাম্বার জাবেদা আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। 2017 সালের 3টা অবশ্যই জাবেদা শেষ। 2018 সালে হবে মাত্র 2টা জাবেদা। প্রথম জাবেদা হবে 2018 সাল। আবার অবচয়, যেহেতু এখানে মেশিন ক্রয় নাই, ওই বছর কোনো মেশিন ক্রয় করি নাই, তাহলে মেশিন ক্রয়ের জাবেদা হবে না। 2 নাম্বার 18 সালের প্রথম জাবেদা হবে অবচয় খরচ ডেবিট মেশিনারি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট 72,000। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট 72,000। আর 2 নাম্বার জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট 72,000। তাহলে আমার 2017-18 গেল। 2019 সালে একটু জামাল আছে। 2019 সালেটা আমরা একটু ভালো করে বুঝবো। 2019 সালে পহেলা অক্টোবর তারিখে আমি মেশিনটা 1,60,000 টাকায় বিক্রয় করে ফেলছি। আমার লাভ ছিল 84,400 টাকা, পুঞ্জীভূত অবশ্যই ছিল 2,24,400 টাকা। সুতরাং জাবেদাটা হবে ঠিক এভাবে। নগদান, যে টাকাটা আমি বিক্রয় করে পাইছি সেটা হবে নগদান ডেবিট 1,60,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রী, ভালো করে বুঝি আমরা, আমি মেশিনটা বিক্রয় করে কত টাকা পাইলাম, কারবার কত টাকা পাইছে? 1,60,000। এই 1,60,000 টাকা লিখলাম নগদান ডেবিট 1,60,000 টাকা। আমার যে অবশ্যই ছিল পুঞ্জীভূত অবশ্যই 1,20,000, 72,000, 32,400, তিনটা যোগ করলে হবে 2,24,400।
এই পুঞ্জীভূত অবচয় ডেবিট 2,24,400। যেহেতু মেশিনটা আমি বিক্রি করে ফেলছি সেহেতু হবে মেশিনারি ক্রেডিট 3 লাখ, আর লাভটাকে হবে তোমার আয় বিবরণী ক্রেডিট 84,400। আয় বিবরণী ক্রেডিট 84,400। এই শুধু জাবাদাটা একটু কঠিন আছে। আবার বলবো, আমি যে টাকাটা পাইছি সেটা আমার কারবারের সম্পদ বৃদ্ধি পাবে, সেজন্য হবে নগদান ডেবিট। পঞ্জীভূত অবস্থাকে যেহেতু সম্পদ বিক্রি করে দিচ্ছি, সুতরাং পঞ্জীভূত অবস্থায় তিনটা যোগ করে ডেবিট হবে 2,24,400। আমার কারবার থেকে মেশিনারি চলে যাচ্ছে, সেজন্য মেশিনারি ক্রেডিট হবে 3 লাখ। আমার কারবারে এই মেশিন বিক্রয় বাবদ তোমার 84,400 টাকা লাভ হলো, সেজন্য এটা হবে তোমার আয় বিবরণী। আর 2 নাম্বার জাবাদা হবে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট কত টাকা 32,400। আর 3 নাম্বার জাবাদা হবে আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট 32,400। এই আমার 8টা হলো জাবাদা, এই 8টা হলো আমার জাবেদা। আমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করব, এই জিনিসটা আমি আপলোড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর এই ঢাকা বোর্ড 2017 সালের অঙ্কটা যদি আমরা ভালো করে একবার ক্রমহ্রাসমানের পদ্ধতিতে, একবার স্থির কিস্তি পদ্ধতিতে যদি আমরা প্র্যাকটিস করি, সবগুলো অঙ্ক আমরা কিছু না কিছু করতে পারবো। এবার কতিয়ান, আমি কতিয়ানগুলো একটু দেখাই দিই। প্রথমে মেশিনারি আমি নগদে কিনলাম 3 লাখ টাকা দিয়ে, নগদান হিসাব 3 লাখ টাকা ডেবিট, এই ডেবিট যা 3 লাখ। আবার সেটা আমি 1,60,000 টাকা 2019 সালে অক্টোবরে বিক্রি করছি 1,60,000, তাহলে আর থাকবে 1,40,000। আর আমার পঞ্জীভূত অবস্থা ছিল 2,24,400 মেশিন বিক্রয় বাবদ, তাহলে আমার এখানে জ্যাট থাকবে 84,400। অবশ্যই খরচ প্রথমে হবে কি পঞ্জীভূত অবস্থায় 1,20,000 পঞ্জীভূত অবস্থায় খরচ। পঞ্জীভূত অবস্থায় হবে যেহেতু প্রথম 2 নম্বর জাবাদা ছিল অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট, সেই জন্য আমি অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট 1,20,000। আবার হবে তোমার আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট, সুতরাং এখানে হবে আয় বিবরণী 1,20,000। সবাই একটু দেখি এটা বুঝতেছি কিনা। এরপর আবার পরেরটা, আবার এটা সবসময় একই হবে। আবার হবে পঞ্জীভূত অবস্থায় ডেবিট 72,000, 2018 সালেরটা আয় বিবরণী 72,000। আর 2019 সালেরটা হবে 32,000 আয় বিবরণী 32,400, 32,400 পঞ্জীভূত অবস্থায় 32,400, আর আয় বিবরণী 32,400। এটা একদম সোজা আছে। এরপর হবে আমার পুঞ্জীভূত অবস্থায়। আমার প্রথমে হচ্ছে অবচয় খরচ, প্রথম বছর 1,20,000, এটা ডেবিট জের হবে 1,20,000। পরের বছর 72,000, 1,20,000 সাথে 72 যোগ করলে 1,92,000। আর পরের বছর হচ্ছে 32,400, 1,92,000 সাথে 32,400 যোগ করলে হবে 2,24,400। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অবচয়ের হার নির্ণয়, আমরা শিখলাম অবচয় সারণী, আমরা শিখলাম জাবেদা 2017, জাবেদা দাখিলা 2018, জাবেদা দাখিলা 2019। আমরা কতিয়ান শিখলাম মেশিনারি, আমরা কতিয়ান শিখলাম পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব, আমরা কতিয়ান শিখলাম পুঞ্জীভূত অবচয়। এবার দেখবো আমরা আয় বিবরণী কিভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, আয় বিবরণীতে এটা লিখবো আমরা বিশদ আয় বিবরণী। আমার পরীক্ষা আসতেও পারে নাও আসতে পারে, আমরা শিখে নিই। আয় বিবরণীতে আমরা লিখবো বিশদ আয় বিবরণী। প্রথমে লিখবো আমরা পরিচালন ব্যয় 2017 সালের অবচয় খরচ 1,20,000, এটা ক্লোজ করে দিব। এটা আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করাতে এটা উঠে না, এটা ক্লোজ করে দিব আমরা। আবার 2,000 এভাবে ক্লোজ করে দিব আমরা। 1 লাখ অবচয় খরচ, অবচয় খরচ খরচ 2017 সাল কত 1,20,000, এটা আমরা ক্লোজ করে দিব। আবার 2018 আছে 72,000, এই 72,000 ক্লোজ করে দিব। 2019 সালে আছে কত 32,400, এটাও ক্লোজ করে দিব। অর্থাৎ আমার তিনটা অবচয়
1,20,000, আরেকটা হলো 72,000, আরেকটা হলো 32,400। এটা হচ্ছে আমার কি আয় বিবরণী। একদম সোজা না? প্র্যাকটিস করবে, পারবে, সবাই পাবে, প্র্যাকটিস করলে সবাই পাবে। আর আর্থিক অবস্থার বিবরণী, স্থায়ী সম্পদ, এগুলোকে কি বলি আমরা? স্থায়ী সম্পদ। প্রথমে লিখবো 2,000 মেশিনারি 3 লাখ, বাদ পঞ্জীভূত অবস্থা 1,20,000। 3 লাখ থেকে 1,20,000 গেলে 2,80,000, এটা ক্লোজ করে দিব। 2,80,000টাকে ক্লোজ করে দিব। আবার 2018 সাল মেশিনারি 3 লাখ, বাদ পুঞ্জীভূত অবস্থায় কত? 19,200। তাহলে এটা হবে কত? 1,08,000। আর 19 সালে হলো মেশিনারি 3 লাখ, পুঞ্জীভূত অবস্থায় 2,24,400, আর থাকবে 75,600। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালের 10 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর প্রশ্নের সমাধান। আমরা আশা করব অঙ্কটা তোমরা বুঝতে পারবে, বাসায় প্র্যাকটিস করবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। আর আমরা বাড়িতে প্র্যাকটিস করব ইয়ার কোয়েশ্চেনগুলো, যেমন 2019 ঢাকা বোর্ড 2019 সালের অঙ্কটা আমরা বাসা থেকে প্র্যাকটিস করে রাখবো, ঢাকা বোর্ড 2019। আর আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসব আর্থিক অবস্থার বিবরণী। আমি আর্থিক অবস্থার বিবরণী নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। বাড়ির কাজ থাকবে ঢাকা বোর্ড 2019 সালের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে। এই প্রশ্নের সমাধান যদি কেউ বুঝতে না পারো, তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমরা ঘরে অবস্থান করব, বাসায় ভালো করে পড়ালেখা করব। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা।